নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ত্রিকোণ অন্তিম পর্ব, কলমে সুচন্দ্রা চক্রবর্তী। মানে কি স্যার, আমার কি এমন রোগ হয়েছে যে অফিস যেতে পারবো না আমি? অভিনন্দা, আমি তোমার বস, আমার মুখের ওপর কথা বলার সাহস দেখিও না। আমি বলছি আগামী 7 দিন যেন তোমার মুখটা অফিসে না দেখি, এটা আমার অর্ডার। রাগী স্বরে বলে ওঠে ঐশক। অভিনন্দা মা, এই ফ্ল্যাটে তো তুই একাই থাকিস, শরীরের এই অবস্থা এখানে থাকবি? তার চেয়ে বরং তুই আমার সাথে আমাদের বাড়িতে চল, ওখানে থাকলে আমরাও নিশ্চিন্তে থাকি। এই কথাটা যে আমি ভাবিনি মা তা নয়, কিন্তু ওই বাড়িতে থাকলে ওকে প্রতিনিয়ত অপমানিত হতে হবে, আর কার জন্য হতে হবে সেটাও নিশ্চয়ই তোমার অজানা নয়। হ্যাঁ, এটা অবশ্য তুই ভুল বলিসনি বাবা। আর এই যে অভিনন্দা, তোমায় বলছি, ফোন করলে বা মেসেজ করলে দয়া করে রেগুলার রেসপন্স করো, বলেই কটকট করে হেঁটে বেরিয়ে গেল ঐশিক। আসলে তোকে নিয়ে খুব টেনসড ছিল তো ও, তাই এইভাবে রেগে গেছে। এখন তুই ওর রাগটা সামলে নিস মা, বলেই তৃষা বেরিয়ে গেল। কেটে গেল আরও বেশ কয়েকদিন। একদিন ঐশিক তৃষাকে বলল, মা, আমি অভিনন্দার গ্রামের বাড়ি যাচ্ছি। ও না তো আমার ফোন ধরছে, না মেসেজে রিপ্লাই করছে, অফিসেও আসছে না, আর ফ্ল্যাটেও তালা ঝুলছে। ওর গ্রামের বাড়ির ঠিকানাটা অফিস থেকে পেয়ে গেছি আমি, আজ ওখানেই যাচ্ছি আমি। শহর থেকে প্রায় 3 ঘন্টা ড্রাইভ করে ঐশিক পৌঁছলো অভিনন্দাদের গ্রামে। তারপর ঠিকানাটা গ্রামের মানুষদের জিজ্ঞেস করে অভিনন্দার বাড়ির দরজায় এসে দাঁড়ালো। স্যার, আপনি? ওই তো ঘরে আছে। আর বলবেন না স্যার, 2 দিন হলো বাড়িতে ফিরেছে, কিন্তু ফিরে থেকেই ওর মুখে হাসি নেই, আমাদের সাথে ঠিক করে কথা পর্যন্ত বলেনি, ঠিক করে খাওয়া দাওয়াও করছে না, শুধু সারাদিন দরজা বন্ধ করে নিজের ঘরে বসে থাকে চুপচাপ। আর কী যে আকাশ কুসুম ভাবে কিছুই বুঝি না। অভিনন্দার মা বলেন, শুধু কি তাই, এসে থেকেই নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, বাইরে পর্যন্ত বেরোয়নি। অভিনন্দার বাবা বললেন, ঘরটা কোন দিকে? ঐশিক অভিনন্দা ঘরের সামনে গেল। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। ঐশিক নক করল। মা প্লিজ। ভেতর থেকে শোনা গেল অভিনন্দার গলা, আমার খিদে নেই, কিচ্ছু খাবো না আমি। অভিনন্দা, আমি ঐশিক রায়চৌধুরী, দরজাটা খোলো। স্যার, আপনি আপনি কেন এসেছেন স্যার? তার আগে বলো, তুমি কি দরজার বাইরেই দাঁড় করিয়ে রাখবে আমায়? অভিনন্দা এসে দরজাটা খুলল। ঐশিক ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। তারপরে বলল, তুমি কেন এরকম আচমকা আচরণ করছো সেটা আমার জানা। বলেই অভিনন্দার মেডিকেল রিপোর্টটাও ধরল ওর সামনে। অভিনন্দা কি বলবে ভেবে পাচ্ছিল না। ঐশিক বলে যেতে লাগলো, তুমি অনেক আগেই পেয়ে গেছো রিপোর্টটা, আবার ডাক্তারবাবুকেও অনুরোধ করেছো যেন আমায় এই ব্যাপারে কিছুই না জানানো হয়। কিন্তু তুমি বোধহয় জানো না যে ডাক্তারবাবু আমার বাবার বিশেষ বন্ধু। তোমার অনেক আগে থেকেই উনি আমায় চেনেন, তাই একটু চেপে ধরতেই উনি দিলেন তোমার রিপোর্টটা। ঐশিক বলে যেতে লাগলো, কোনো অবিবাহিতা মেয়ে প্রেগনেন্ট শুনলে বেশিরভাগ মানুষই মেয়েটার চরিত্রের দিকে আঙুল তোলে, কিন্তু তুমি খুব ভালোভাবেই জানো যে আমি বাধাগতে চলি না কখনো, ভবিষ্যতেও চলবো না, তাই আমি ছুটে এলাম এতদূর। তুমি তো ভীতু লাজুক মেয়ে কোনোদিনও ছিলে না অভিনন্দা, তাহলে আজ কি হলো যে তোমার মতো একজন স্মার্ট আধুনিকা বুদ্ধিমতী মেয়ে এভাবে নিজেকে 4 দেওয়ালের মতো বন্দি করে ফেললো? অভিনন্দা মাটির দিকে তাকিয়ে রইল নীরবে। ঐশিক বলে যেতে লাগলো, অভিনন্দা, তোমার কি কোনো প্রেমিক আছে? অভিনন্দা ক্ষীণ কণ্ঠে জবাব দিল, না। তাহলে তাহলে কি তোমার কোনো ফিজিক্যাল হ্যারাসমেন্ট হয়েছিল? চুপ করে আছো কেন, কিছু বলো। অভিনন্দার কাঁধ ধরে ঝাঁকিয়ে প্রশ্ন করল ঐশিক। না, ভাবলেশীন কণ্ঠে জবাব দিল অভিনন্দা। তাহলে তুমি যদি না বলো তাহলে কিভাবে জানবো যে কে তোমার এই অবস্থার জন্য দায়ী? সব প্রশ্নের উত্তর যে আপনাকে জানতেই হবে তার তো কোনো মানে নেই স্যার, তাই না? এই প্রশ্নের উত্তরটা বা নাই জানলেন, জানতে হবে বই কি, সত্যিটা জানবো বলেই তো এলাম এতদূর, ঐশিক বলে চলে। আর একবার যখন তোমার সামনে এসেছি তখন তো উত্তর না নিয়ে কিন্তু আমি ফিরবো না। সে আপনি চাইলে থাকতেই পারেন এখানে, কিন্তু আমি কিছুতেই আপনার এই প্রশ্নের উত্তর দেব না। আচ্ছা অভিনন্দা, কেউ কি ভয় দেখিয়েছে তোমায়, হুমকি টুমকি দিয়েছে? শোনো, তুমি ভয় পেও না, কালপিটের নামটা শুধু বলো, সে যত বড়ই প্রভাবশালী হোক, ঐশিক রায়চৌধুরীর সামনে সে কিছুই না, তুমি নিশ্চিন্তে বলোই না। স্যার, আপনি যাকে কালপ্রিট বলছেন আমি তো তাকে কালপ্রিট বলে মনে নাও করতে পারি।
আরে কী সব আবল তাবল বলছো? একটা সহজ প্রশ্ন করছি, তার সোজা উত্তর দাও। আর এমনি সময় তো তোমার মুখের কথার ফোয়ারা ছোটে। এখন হঠাৎ মৌনব্রত পালন করছো কেন? গর্জে ওঠে কৌশিক। আর তুমি যদি মুখ বন্ধ রাখো, আমি তাকে ঠিকই খুঁজে বের করবো যে তোমার সাথে এত বড় অন্যায়টা করেছে। স্যার, আমি তো বারবার বলছি আমার সাথে কোনো অন্যায় হয়নি। তাও কেন? যদি অন্যায় নাই হয়ে থাকে তাও আমি জানতে চাই, নামটা বলো। আই অ্যাম সরি স্যার, আমি বলতে পারবো না। বেশ, বলবে না তো আমি তাহলে নিজেই খুঁজে বের করব তাকে। আমি যদি তার নাম না বলে আপনি কোনোদিনও তাকে খুঁজে বের করতে পারবেন না, দেশের সব পুলিশকে লাগালেও না। ওকে ফাইন, এতই যখন জানো তাহলে নিজেই বলো নামটা। অভিনন্দন নীরবতা আরও রাগিয়ে দেয় ঐশিককে। ওর আগের মাথায় চেঁচিয়ে ওঠে, অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছো তুমি আমার, এবার তোমায় বলতেই হবে। আমি তোমার বস, আমি অর্ডার। সরি স্যার, আপনি আমার বস নন। আমি রিজাইন দিচ্ছি বলে ঘরের দেওয়ালে থাকা একটা তাক থেকে রেজিগনেশন লেটার ঐশিকের হাতে ধরিয়ে দেয়। ঐশিক লেটারটা পড়েও দেখল না, ছিঁড়ে কুচি কুচি করে দিয়ে বলো, তোমার রিজাইন আমি অ্যাকসেপ্ট করছি না, গট ইট। এইবার বলো। আচ্ছা স্যার, আমার জায়গায় যদি অন্য কোনো জায়গায় এমপ্লয়ির সাথে এই ঘটনা ঘটতো, আপনি কি একই কাজ করতে, নিজের সব কাজকর্ম ফেলে তার বাড়িতে ছুটে যেতেন? আমি জানি না, সত্যিই জানি না। হয়তো যেতাম বা হয়তো যেতাম না, আই ডোন্ট নো। যেতেন না স্যার? আপনার মনে হচ্ছে না একজন অতি সাধারণ এমপ্লয়িকে আপনি বড্ড বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন? হ্যাঁ, যদি সেটা করেই থাকি তাহলে বেশ করেছি। তুমি একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। অভিনয় তাকে চেপে ধরে ঐশিক। তোমার মুখ থেকে উত্তর না নিয়ে তো আমি ফিরছি না। এইবার আর নিজেকে সামলাতেও পারো না। অজর ধারায় কাঁদতে থাকে অভিনন্দা। আপনি শুনতে চান তো আমার হবু সন্তানের বাবার নাম? তাহলে শুনুন, সে আর কেউ নয়, তার নাম ঐশিক রায়চৌধুরী, আপনি। অভিনন্দা মুখ থেকে এই উত্তর একেবারে আশা করেনি ঐশিক। হঠাৎ যেন শক লাগার অনুভূতি হয় ওর। অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে, কি বললে? নিজেকে কিছুটা সামলে নিয়ে ধরা গলায়ও প্রশ্ন করা অভিনন্দাকে, কিন্তু কিভাবে হলো এসব? আমার তো কিছুই। এই জন্যই বারবার বললাম স্যার, এই প্রশ্নের উত্তরটা আপনার না জানাই মঙ্গল। কিন্তু আপনি তো না শুনেই ছাড়বেন না। শুনুন স্যার, সেদিনের ঘটনাটা আপনার মনে থাকার কথাও নয়। কেন? বলবো স্যার, সবটাই বলবো। আপনার নামটা যখন আমাকে বলিয়েই ছেড়েছেন, তখন বাকিটা তো বলতেই হবে আপনাকে। তবে আপনি বিশ্বাস যদি না করেন তাহলে অবশ্যই আমার কিছু করার নেই। ঐশিক অভিনন্দার কাঁধে হাত রেখে বলল, আমি ব্যবসায়ী অভিনন্দা। মানুষের চোখ দেখে বলে ফেলতে পারি সে সত্যি বলছে না মিথ্যে। তুমি যে একটা কথাও মিথ্যে বলছো না সে আমি বুঝতে পারছি। ঐশিক বলেছে, আর কিছু আড়াল করো না আমার কাছ থেকে, প্লিজ সবটা খুলে বলো। জানেন স্যার, আমি যদি আপনার নামটা শুনে আমায় অবিশ্বাস করে এখান থেকে চলে যেতেন তাহলে অনেক বেশি খুশি হতাম আমি। কিন্তু আমি নিরুপায়, আমাকে এখন সবটাই বলতে হবে। স্যার, আপনার মনে আছে সেই মাস তিনেক আগের কথা, যেদিন আপনি জানতে পেরেছিলেন যে গীতালি ম্যাডামের একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে তন্ময় বলে একজনের সাথে? হ্যাঁ, মনে থাকবে না আবার? গীতালি যে একজন স্বার্থপর, অহংকারী, কেয়ারলেস মানুষ সেটা আমি জানতাম। জানতাম যে এইসব ভালোবাসার সম্পর্ক, এসবের কোনো মূল্য নেই ওর কাছে, টাকাটাই সব ওর কাছে। কিন্তু তাই বলে যে এইভাবে অন্য একজন পুরুষের সাথে নোংরা সম্পর্কে জড়াবে, এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল সত্যি। আর সেই দিনই আমার জীবনের সেই অভিশপ্ত দিন, যেদিন আমি ফার্স্ট টাইমের জন্য ড্রিঙ্ক করি। সেদিন তুমিই তো ড্রাইভ করে আমার বাড়ি পৌঁছে দিয়েছিলে না? পরের দিন সকালে মা আমায় বলছিল, যদিও আমার কিছুই মনে ছিল না। স্যার, শুধু ড্রিঙ্কই করেননি, সেদিন আপনি ড্রিঙ্ক করে গাড়িও চালিয়েছিলেন, যেটা অত্যন্ত অন্যায় করেছিলেন আপনি। তখন রাত্রি 9টা কি 9:30 হবে। অফিস থেকে সবাই বেরিয়ে গেছে, শুধু সিকিউরিটি গার্ড ছাড়া। আমি সেদিন অফিসের দিকে একটা শপিং মলে এসেছিলাম কিছু কেনাকাটা করতে। হঠাৎ দেখি আপনার গাড়িটা ভীষণ স্পিডে অফিসের দিকে ঢুকছে। ভীষণ অবাক হয়ে যাই আমি। এই সময় তো আপনার অফিসে থাকার কথা না। তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখি আপনি গাড়ি থেকে নেশার ঘোরে টলতে টলতে নামছেন। আমায় দেখি আপনি একগাল হেসে বলেন, আরে অভিনন্দা ম্যাডাম, তুমি এখানে? তোমার অনেক কথা বলার আছে আমার, এসো কেবিনে এসো বলেই আমার হাত ধরে আমায় নিয়ে গেলেন আপনার কেবিনে। গোটা অফিস খা খা করছে একটা জনমানবনে। সেই বীভৎস শূন্যতায় প্রতিধ্বনিত হচ্ছে আপনার ভেতর থেকে বেরিয়ে আসা সদ্য মন ভাঙা শ্লেষের হাসি। চোখে জল, অথচ অট্টহাসিতে ফেটে পড়েছিলেন আপনি। ওই অবস্থাতেই মোবাইল খুলে আপনাকে পাঠানো তন্ময় আর গীতালি ম্যাডামের ঘনিষ্ঠ ছবিগুলো দেখালেন আমায়।
সেই সাথে তন্ময় আর গীতালি ম্যাডামের মেসেজের স্ক্রিনশটগুলো। এইসব পাঠিয়ে তন্ময় আপনাকে লিখেছেন যে ঐশিকবাবু গীতালিকে এইবার ডিভোর্সটা দিয়েই দিন, বুঝলেন? আর কেন আমার জিনিসটাকে নিজের কাছে রাখছেন জোর করে। স্যার জানেন, আপনাকে ওইভাবে কাঁদতে দেখে না আমিও আটকাতে পারিনি নিজেকে। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল অজান্তেই। তারপরেই আপনি আমায় কাছে টেনে নেন। এই পর্যন্ত বলে অভিনন্দা থামল, চোখটা বন্ধ করে ফেলল। গাল দুটোও ভিজে গেল অজান্তে। ঐশিকের গাল দুটোও ভিজেছিল। অনেকক্ষণ ঘরে এক নিস্তব্ধতা বিরাজ করছিল। ঐশিক নিস্তব্ধতা ভাঙল। তোমার সাথে যা হয়েছে অভিনন্দা, সেটা অন্যায়, আর আমি কালপ্রিট। কিন্তু অভিনন্দা, তুমি আমায় বাধা দিলে না কেন সেদিন? বাধা দিলে কি আমি তোমার চাকরিটা কেড়ে নিতাম? এতটাও তো খারাপ মানুষ বোধহয় আমি নই। স্যার, এই উত্তরটাও আমাকে দিয়েই বলবেন? বেশ, শুনুন। কিছুক্ষণ থেমে অভিনন্দা বলতে থাকে, আসলে স্যার আপনাকে আমি বরাবরই ভীষণ শ্রদ্ধা করতাম। আসলে আপনার মতো মানুষ তো কমই দেখেছি জীবনে। এত বড় লোক, উচ্চশিক্ষিত, তবু অহংকারের লেশমাত্র দেখিনি কখনো আপনার মধ্যে। সবসময় সততা আর নিষ্ঠা দিয়েই কাজ করে গেছেন। কখনো বাঁকা পথে উপরে উঠতে চাননি আপনি। সব মিলিয়ে এক অপার মুগ্ধতা ছিল আপনার প্রতি। সেই মুগ্ধতা আর শ্রদ্ধাই যে কবার ভালোবাসায় বদলে গেছে আমি নিজে বুঝিনি। যাকে ভালোবাসি তাকে বাধা কিভাবে দিই বলুন তো? একটু থেমে অভিনেতা বলল, সবসময় চেয়েছি আপনি সুখী থাকুন। গীতালি ম্যাডাম যেন আপনাকে বোঝেন। আমি জানতাম আপনি যদি আমার প্রেগনেন্সির ব্যাপারে সব সত্যিটা জানতে পারেন তাহলে কিছুতেই চুপচাপ বসে থাকবেন না। আর তাই তো আপনাকে অ্যাভয়েড করে গেছে এই কদিন। আমি কোনো দিনই চাইনি যে আমার জন্য আপনার সংসারটা ভেঙে যাক। সংসার? অট্টহাসিতে ফেটে পড়ে ঐশিক। যে সংসার গড়েই ওঠেনি কোনো দিনও, সেটা আবার ভাঙবে কী করে? আর যেটুকুও বা অবশিষ্ট ছিল তাতেও শেষ পেরে পুঁতে দিয়েছে তোমার গীতালি ম্যাডাম। এই দেখো, বলে একটা কাগজ তুলে দিল ঐশিক অভিনন্দার হাতে। ডিভোর্স পেপার পাঠিয়েছে গীতালি ম্যাডাম। হ্যাঁ, গত 2 দিন হলো বাড়ি ছেড়ে চলে গেছে, আর কালকেই পাঠিয়েছে এটা। ও সাইন করে পাঠিয়েছে, নিচে আমার সাইনটাও দেখতে পাচ্ছ নিশ্চয়। আপনাদের এভাবে বিচ্ছেদ হোক আমি সত্যিই চাইনি, আমি চেয়েছিলাম। আর ও যদি ডিভোর্স পেপার না পাঠাতো তাহলে আমিই পাঠাতাম। একটু থেমে ঐশিক বলে, কারণ হিরে ছেড়ে অতি সাধারণ কাজ আঁকলে আমি আর বসে থাকতে চাই না। অভিনন্দা নীরবে দাঁড়িয়েছিল। ওর হাতটা ধরে কৌশিক বলে উঠল, চলো অভিনন্দা, ফিরে চলো। সবটা শুনে আপনিও আমায় ফিরিয়ে নিতে যাবেন? হ্যাঁ, নতুন করে সংসার সাজাবো বলেই তো নিয়ে যাচ্ছি। আর শুধু আমি একা তো নই, ওদিকে তোমার সোনাবাবুও তো তার অভি আন্টিকে একবার দেখবে বলে কি কাণ্ডটাই না করছে। স্যার, আপনি সৎ ন্যায়পরায়ণ মানুষ, সবটা শুনে আপনার বিবেকে বেঁধেছে। আর তাই একটা মেয়েকে সমাজের অপমানের তীর থেকে বাঁচাবেন বলেই নিয়ে যাচ্ছেন। আমায় করুণা করছেন আপনার অপরাধ বোধ থেকে। কিন্তু স্যার, আমি যে কারোর করুণার পাত্রী হয়ে বাঁচতে পারবো না। আর ভালোবাসাহীন দয়ার সম্পর্কে জড়ালে আপনিও সুখী হবেন না। 2 দিন পরে ওই সম্পর্কের শিকলও আপনাকে দম বন্ধ করে শেষ করে দেবে। তাই বলছি স্যার, হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নেবেন না প্লিজ। অভিনন্দা, তুমি আমায় ভালোবেসেছো ঠিকই, কিন্তু বোধহয় চিনতে পারোনি আমায় ঠিক। যদি চিনতে তাহলে এই কথাটা বলতে না যে আমি করুণা করছি তোমায়। কাউকে করুণা করার মতো স্পর্ধা আমার নেই, আর তোমাকে তো নেই। আসলে অভিনন্দা, আমিও মনে মনে তোমায় ভালোবেসেছি, শুধু ইমনের মতো শিশু নয় তো, তাই মুখ ফুটে বলতে পারিনি কখনো। আমি যদি তোমায় দয়া করতাম না, তাহলে হয়তো তোমার ফ্ল্যাটে ছুতে যেতাম না তোমার অসুস্থতার কথা শুনে। তুমি না বলে গ্রামে চলে আসার পর ডাক্তারবাবুর কাছ থেকে জোর করে তোমার রিপোর্টটা আদায় করতাম না। এমনকি এই গ্রামেও আসতাম না। আসলে কি জানো অভিনন্দা, আমার বিবাহিত স্ত্রীর কাছে আমি কোনোদিনও সামান্যতম ব্যবহারটুকু পাইনি। কিন্তু আমার প্রিয়ে যে মেয়েটি, তার কাছ থেকে পেয়েছি দুঃখের দিনে সান্ত্বনা, সুখের দিনে একরাশ হাসি। শুধু কি তাই, ইমনকেও তুমি দিয়েছো মাতৃস্নেহ। আর অভিনন্দা, কিছুটা থেমে ঐশিক বলতে থাকে, সেদিন যদি তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো, আমি যতই ড্রিঙ্ক করি না কেন এই আচরণ তার সাথে করতাম না কখনো। কারণ মানুষের মনে যে কথা থাকে ড্রিঙ্কড অবস্থায় সেটাই বেরিয়ে আসে মাত্র। ড্রিঙ্ক মানুষের চরিত্রের পরিবর্তন ঘটায় না। আর আমি চরিত্রহীন নই অভিনন্দা, বিশ্বাস করো। অভিনন্দার হাত দুটো ধরে শিশুর মতোই কাঁদতে থাকে ঐশিক। স্যার, বিশ্বাস করুন, আমি একবারও কিন্তু সেটা না অভিনন্দা, তুমি সেটাই বলেছ। নইলে অ্যাটলিস্ট এটা বলতে না যে আমি তোমায় দয়া দেখাচ্ছি মাত্র। অভিনন্দা সামলাতে পারে না নিজেকে। চোখের জল আর বাদ মানে না তার। কাঁপা কাঁপা হাতে ঐশিকের চোখের জল মুছিয়ে দেয়। ঐশিক বুকে টেনে নেয় অভিনন্দাকে, বলতে থাকে, তোমায় কখনো বলা হয়নি ভালোবাসি, কিন্তু আজ বলছি অভিনন্দা, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ টু। অভিনন্দা বলে ওঠে,
আমি আপনাকে ভীষণ ভালোবাসি স্যার। এখনও তুমি আমায় স্যার বলেই ডাকবে অভিনন্দন? আসলে ওটা অনেক দিনের অভ্যেস তো, ছাড়তে তো একটু সময় লাগবে। আচ্ছা তাহলে আমার সাথে ফিরছো তো আজ? অভিনন্দা স্মিত হেসে বলে উঠল, হুম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন গল্প খুব শীঘ্রই আসছে, আর তোমাদের কাছে অনুরোধ প্লিজ গল্পগুলো শোনো। কালকের গল্প কিন্তু একটুও ভিউজ আসেনি। আশা করবো আজকের গল্পটি তোমরা শুনবে এবং গল্পটি ভালো লাগবে।